আচ্ছা আচ্ছা। আচ্ছা, আগের সূত্রটা যেভাবে বলা হয়েছিল মনে আছে কিছুটা হলো? হ্যাঁ, আগের সূত্রের তাৎপর্য মনে আছে? হ্যালো, আগের সূত্রটা যেভাবে পড়েছিলাম মনে আছে? হ্যাঁ কি না? হুম, দেখো, অন্তরা, অন্তরা শোনা যাচ্ছে? হ্যালো, অন্তরা, হ্যাঁ, আগের সূত্রটা যে পড়িয়েছিলাম কিছু মনে আছে? আগের আসলে সূত্র একটু একটু মনে আছে। একটু একটু মনে আছে? হুম, যেখানে ইকো গুণবৃদ্ধি গুণ, যে সকল বিধিসূত্রে গুণ অথবা বৃদ্ধি শব্দের উল্লেখ পূর্বক গুণ অথবা বৃদ্ধি কার্যের বিধান করা হয়, গুণ অথবা বৃদ্ধি গুণ অথবা বৃদ্ধি শব্দের উল্লেখ পূর্বক গুণ অথবা বৃদ্ধি কার্যের বিধান করা হয়, সেখানে যদি সন্দেহ উৎপন্ন হয় যে কার্যটি কোথায় হবে, সেখানে ওই ইকো গুণবৃদ্ধি ওই সূত্র থেকে ইকো এই পদটি অনুবৃত্তি হয়ে ওই বিধিসূত্রে যাবে, এটা বলা হয়েছিল। সেখানে মেদ্যাতি, মিদ ধাতু, মিদ যুক্ত শিয়ান যুক্ত তি এরকম উদাহরণ ছিল। মিদ ধাতুর গুণ হবে মিদের গুণহ, মিদের গুণহ এটা বিধিসূত্র, মিদ ধাতুর গুণ হবে। কিন্তু মিদ ধাতুর গুণটা কোথায় হবে? মকারের স্থানে, ইকারের স্থানে, দকারের স্থানে, এরকম সন্দেহ উৎপন্ন হচ্ছিল। সন্দেহ উৎপন্ন হওয়ায় সেখানে এই প্রস্তুত যে পরিভাষা সূত্র ছিল ইকো গুণবৃদ্ধি, সেখান থেকে ইকোহ পদের অনুবৃত্তি হয়ে গেল, দিয়ে বলল যে গুণটা হবে ইকের স্থানে, মানে মিদ ধাতুর যে ইক মানে ইকার, তার স্থানে গুণ হবে, মানে ইকারে গুণ হলে মে হয়ে যাবে, মেদ্যতি। হুম, এই হচ্ছে সূত্রার্থ ছিল। এখানে বলছে যদি হ্রস্ব, দীর্ঘ অথবা প্লুত এই তিনটি শব্দের উল্লেখ পূর্বক, মানে বিধিসূত্র, বিধিসূত্র ঠিক আছে, হ্রস্ব, দীর্ঘ, প্লুত, যে সকল বিধিসূত্রে হ্রস্ব শব্দের উল্লেখ থাকবে, প্লুত শব্দের উল্লেখ থাকবে অথবা দীর্ঘ শব্দের উল্লেখ থাকবে, এই তিনটি শব্দের এই তিনটি শব্দের উল্লেখ থাকলে, মানে যে কোনো একটা, তিনটি নয়,
এবং ওই সূত্রের দ্বারা যদি হ্রস্ব কার্য, প্লুত কার্য, দীর্ঘ কার্য বিধান হয়, তাহলে এবং সেখানে সন্দেহ উৎপন্ন হতে হবে, ঠিক আছে, তাহলে এই অচ পদটি অনুবৃত্তি হয়ে সেখানে যাবে, অচ পদটি অনুবৃত্তি হয়ে ওই বিধিসূত্রে যাবে। তাহলে এই সূত্রের কার্য কি, ঠিক আছে, কার্য অচ পদের অনুবৃত্তি। শর্ত কি? 1 নম্বর হচ্ছে বিধিসূত্রে হ্রস্ব, দীর্ঘ, প্লুত এই তিনটি পদের যে কোনো একটি উল্লিখিত হবে। দ্বিতীয় শর্ত কি? ওই বিধিসূত্র দ্বারা হ্রস্ব, দীর্ঘ, প্লুত কার্য বিধান হতে হবে। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে কার্যটি কোথায় হবে এইরূপ সন্দেহ উৎপন্ন হতে হবে, তবে ওই অচ পদটি অনুবৃত্তি হয়ে আসবে, তবে অচ পদটি অনুবৃত্তি হয়ে আসবে, ঠিক আছে। দেখো বোঝা গেল কি বললাম? অচ পদের অনুবৃত্তি হচ্ছে কার্য, বা বিধিসূত্রে, বিধিসূত্রে বিধিসূত্রে অচ পদের অনুবৃত্তি, এটাই হচ্ছে কার্য। শর্ত হচ্ছে কি? না, বিধিসূত্র হ্রস্ব, দীর্ঘ, প্লুত এই তিনটি পদের যে কোনো উল্লেখ থাকতে হবে, ওই বিধিসূত্র দ্বারা হ্রস্ব, দীর্ঘ, প্লুত কার্য বিধান হতে হবে, আর কার্যটি কোথায় হবে এরূপ সন্দেহ হতে হবে। এই তিনটি শর্ত। দেখা যাক উদাহরণ। একটা ইয়ে আছে যে শ্রীপা বা শ্রীপম, এরকম হয়, শ্রীপম। শ্রীপম, ঠিক আছে, উদাহরণ হয় শ্রীপম। না, শ্রীপম এটা হয়, শ্রীপম, ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ। এর বিগ্রহ কি হবে? শ্রিয়ম পাতি জহ স তম। শ্রিয়ম, শ্রীপম মানে কি? মানে শ্রীপম মানে হচ্ছে যে অনেক রকম অর্থ হয় শ্রীপম। তা শ্রীপম পদের অর্থ তুমি ধরতে পারো যে বিষ্ণু। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে লক্ষ্মী, পাতি, পাতি মানে রক্ষতি, পাতি মানে রক্ষতি, তাহলে শ্রিয়ম মানে লক্ষ্মীম, ঠিক আছে, লক্ষ্মীম, তাহলে শ্রিয়ম মানে লক্ষ্মীম, পাতি মানে রক্ষতি জহস, যে লক্ষ্মীকে রক্ষা করেন, তম তাকে। শ্রীপম মানে বিষ্ণুকে, শ্রীপম বিষ্ণুকে, শ্রিয়ম পাতি জহস তম, ঠিক আছে। এই যে শ্রিয়ম পাতি এখন বলা হচ্ছে, তাহলে এটা সমাস, তো এটাকে বলা হয় অলৌকিক বিগ্রহ, এটাকে বলা হয়, সরি, এটা লৌকিক বিগ্রহ।
এরপরে এই অবস্থায় একটা সূত্র আছে যে কৃত্তদ্ধিত সমাস আসছ। তুমি চলে এসছো, তুমি চলে এসছো, তুমি চলে এসছো। এসো এসো। তাহলে কি বললাম, শ্রিয়ম পাতি জহসতম শ্রীপম। এখন এই যে শ্রীপম, এইখানে এর কি করা হয়, এখানে এর কি করা হয়, এখানে সমাস সংজ্ঞা হয়, সরি মানে এখানে সমাস সংজ্ঞা হয়ে, মানে যার সমাস সংজ্ঞা হয় তার প্রাতিপদিক সংজ্ঞা হয়। এগুলো আস্তে আস্তে শিখবে, ঠিক আছে। এই যখন তিঙন্ত প্রকরণ পড়বে, এই আরবিও কে বলছি, যখন তিঙন্ত প্রকরণ পড়বে তখন এটা পুরোপুরি সিস্টেমটা তোমাদের মাথায় এসে যাবে। সমাজ সংজ্ঞা কি করে হয়, প্রাতিপদিক সংজ্ঞা কেন হয়, এগুলো পুরো মাথায় চলে আসবে, ঠিক আছে। শুধু এইটা মাথায় রাখো, একটা প্রসেসও মাথায় রাখো, ঠিক আছে। ধরো রামসু করবে, ঠিক আছে, রামসু, এই সুটা হওয়ার জন্য আগে রামকে প্রাতিপদিক হতে হবে, আগে রামকে প্রাতিপদিক হতে হবে, ঠিক আছে। এই প্রাতিপদিক সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে কৃত্তদ্ধিত সমাসাশ্চ, অথবা আরেকটা আছে অর্থবৎ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, অর্থবৎ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম। ধরো তুমি স্কুলে পড়াতে চাইবে, তুমি স্কুলে, তোমার ইচ্ছা তুমি স্কুলে পড়াবে, তার জন্য তোমাকে তো আগে এসএসসি পাস করে ইন্টারভিউ ক্র্যাক করে মাস্টার হতে হবে, তাই না, মাস্টার হতে হবে, তবে তুমি স্কুলে পড়াতে পারবে। এই রামের ইচ্ছা আমি পাশে সুকে বসাবো, এই রামের ইচ্ছা পাশে সুকে বসাবো, তার আগে এই রামকে প্রাতিপদিক হতে হবে, এই রামকে প্রাতিপদিক হতে হবে, না হলে হবে না। প্রাতিপদিক হলে পরে, প্রাতিপদিক হলে পরে, প্রাতিপদিক হলে পরে তবেই ওই রামের ওখানে সু বসবে। আর প্রাতিপদিক সংজ্ঞা করবে কোন সূত্র দিয়ে, কৃত্তদ্ধিত সমাসাশ্চ, এই সূত্র দিয়ে। এখন কৃত্তদ্ধিত সমাসাশ্চ বলছে যে কৃদন্ত, তদ্ধিতান্ত এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হয়। মানে কৃত প্রত্যয়ান্ত শব্দ, তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ এবং সমাস, কৃত প্রত্যয়ান্ত শব্দ, তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হয়। সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হয় এই অংশটায় ট্রেস দাও, সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হয় এই অংশটায় তুমি জোর দাও। এটা দেখো, এটা সমাস, এটা বহুব্রীহি সমাস, ঠিক আছে, এটা সমাস, তাহলে সমাস এখানে হয়েছে, সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হচ্ছে, তাহলে সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হবে, তাহলে কৃত্তদ্ধিত সমাসাশ্চ দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে গেল। এখানে দিয়ে রূপটা হবে এটা, শ্রীপা, শ্রীপা মানে এইটাকে, এটাকে প্রক্রিয়া কার্য করে হবে শ্রীপা। তাহলে শ্রীপা এটাও কিন্তু প্রাতিপদিক, এই অবস্থাতেও এটা প্রাতিপদিকই আছে, তাহলে শ্রীপা এটাও প্রাতিপদিক। এখন শ্রীপা এটা যদি প্রাতিপদিক হয়, শ্রীপা এটা যদি প্রাতিপদিক হয়, ঠিক আছে, একটা সূত্র আছে,
হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য। এটা একটা বিধি সূত্র, আমাদের মানে উদাহরণের যে প্রয়োগস্থল সেটা আমরা পাচ্ছি এবারে। ঠিক আছে, বিধি সূত্র এটা। সূত্র হচ্ছে হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য। হ্রস্ব নপুংসক প্রাতিপদিকস্য এর অর্থ কি? হ্রস্ব নপুংসক প্রাতিপদিকস্য অর্থ কি? নপুংসক প্রাতিপদিকের হ্রস্ব হবে, হ্রস্ব বিধান হবে। নপুংসক প্রাতিপদিকের হ্রস্ব বিধান হবে, এটা হচ্ছে কার্য। মানে কার্যটা কি? কার্য হচ্ছে হ্রস্ব বিধান। হ্রস্ব বিধান এটা হচ্ছে কার্য। হ্রস্ব বিধান এটা হলো কার্য। নপুংসক প্রাতিপদিকের হ্রস্ব বিধান হবে, এটা হচ্ছে কার্য। ঠিক আছে, নপুংসক প্রাতিপদিকের হ্রস্ব বিধান হবে, এটা হচ্ছে কার্য। ঠিক আছে, ঠিক আছে। এখন তাহলে বিধি সূত্র কোনটা পেয়েছি? বিধি সূত্র কোনটা পেয়েছি বলো? আমার কথা শোনা যাচ্ছে? বিধি সূত্র কোনটা পেয়েছি? হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য। দেখো এটা কিন্তু এই যে শ্রীপা, শ্রীপাটা কিন্তু প্রাতিপদিক এবং এটা নপুংসক প্রাতিপদিক। শ্রীপা এটা প্রাতিপদিক, এটা নপুংসক প্রাতিপদিক, মানে ক্লিবলিঙ্গ প্রাতিপদিক, ক্লিবলিঙ্গক প্রাতিপদিক। শ্রীপা এটা প্রাতিপদিক, এটা ক্লিবলিঙ্গক প্রাতিপদিক। ঠিক আছে, তাহলে দেখো আমার প্রথম শর্ত মিলছে। এটা বিধিসূত্র, বিধিসূত্রে হ্রস্ব শব্দের উল্লেখ আছে হ্যাঁ কিনা? আমার তিনটে শর্ত ছিল। বিধিসূত্রে হ্রস্ব শব্দের উল্লেখ আছে হ্যাঁ কিনা? রিপ্লাই হ্যাঁ আছে। বিধিসূত্র দ্বারা হ্রস্ব কার্য বিধান হচ্ছে হ্যাঁ কিনা? এই যেটা হচ্ছে কার্য, হ্রস্ব বিধানটা হচ্ছে কার্য। মানে সূত্রের দ্বারা যেটা করা হয় সেটাই কার্য হয়। সূত্রের দ্বারা যেটা ওর যে অর্থটা বলা হয় সেটাই কার্য। তাহলে হ্রস্ব বিধান এটা কার্য। তাহলে দেখো বিধিসূত্রে হ্রস্ব শব্দের উল্লেখ আছে, বিধিসূত্রে হ্রস্ব শব্দের উল্লেখ আছে, বিধিসূত্রে হ্রস্বের বিধান করা হচ্ছে, মানে হ্রস্ব কার্য বিধান করা হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বিতীয়ত হ্রস্ব বিধানটা হবে কোথায়? বলা হয়েছে প্রাতিপদিকের হ্রস্ব হবে। প্রাতিপদিকের হ্রস্ব, প্রাতিপদিক কোনটা? প্রাতিপদিক কোনটা বলো? প্রাতিপদিক কোনটা? শ্রীপা এটা, তাই তো? হ্যাঁ কিনা? তোমরা রিপ্লাই দাও। শ্রীপা এটা প্রাতিপদিক হ্যাঁ আমরা স্যার। পেয়েছি। এটাকে যদি ভাঙা হয় দেখো কি কি পাবো, দেখো তালবস্য র ই প আ, এতগুলো বর্ণ আছে। তাহলে এই যে এতগুলো বর্ণের মধ্যে এই একটা আ, এটা দীর্ঘ আছে, এই একটা দীর্ঘ আছে। বা বা এই যে তালবস্য র প ই অ আ, ঠিক আছে, সবগুলোই এখানে বলা আছে। বলেছে হ্রস্ব বিধান হবে। এই হ্রস্ব বিধানটা কোন বর্ণের স্থানে হবে এইরকম কিছু বলেছে ক্লিয়ারলি এই সূত্রতে? হ্রস্ব নপুংসক প্রাতিপদিকস্য, এই সূত্রতে হ্রস্ব বিধানটা অ্যাকচুয়ালি কোন বর্ণের স্থানে হবে এটা কি কিছু বলা আছে? ভেবে দেখো তো। না স্যার। তাহলে কি সন্দেহ উৎপন্ন হচ্ছে হ্যাঁ কিনা? মানে সন্দেহ উৎপন্ন হওয়ার কথা, তাই হ্যাঁ। তো? তাহলে দেখো আমাদের তিনটে শর্ত ফুলফিল, মিলে গেছে। একটা হচ্ছে প্রথম শর্ত ছিল হ্রস্ব শব্দের উল্লেখ থাকবে, উল্লেখ আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে সেখানে হ্রস্ব কার্যবিধান হবে, মানে হ্রস্ব
কেবলমাত্র হ্রস্ব কার্য নয়, সেখানে হ্রস্ব দীর্ঘ প্লুত যে কোনো একটা কার্যবিধান হবে, আর বিধিসূত্রতে হ্রস্ব দীর্ঘ প্লুত যে কোনো একটা শব্দের উল্লেখ থাকবে। আর 3 নম্বর শর্ত, কার্যটা কোথায় হবে এইরূপ সন্দেহ উৎপন্ন হবে। এখানে সন্দেহ উৎপন্ন হচ্ছে, এখানে সন্দেহ উৎপন্ন হচ্ছে। অতএব কি সন্দেহ উৎপন্ন হচ্ছে? যে হ্রস্ব বিধানটা হবে কোথায়, হ্রস্ব বিধান রূপ কার্যটা হবে কোথায়? তালবস্যয়ের স্থানে হবে, রয়ের স্থানে হবে, ইকার স্থানে, পয়ের স্থানে, আয়ের স্থানে, কোথায় কার্যটা হবে? ঠিক আছে, কোথায় হবে? এইরূপ সন্দেহ উৎপন্ন হলে পরে, এইরূপ সন্দেহ উৎপন্ন হলে পরে তখন এই যে অচশ্চ, অচশ্চ এই সূত্র থেকে অচহ পদরা অনুবৃত্তি হয়ে আসবে। অচহ পদরা অনুবৃত্তি হয়ে আসবে, কোথায় আসবে? এই যে বিধিসূত্র হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য, এখানে অনুবৃত্তি হয়ে আসবে। চলো অনুবৃত্তি সহিত সূত্রটা কি হয় দেখি। তাহলে অচহ হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য, মানে কি হলো? নপুংসকে প্রাতিপদিকস্য মানে নপুংসক প্রাতিপদিকের অচহ হ্রস্ব। অচহ মানে কি? অচহ এটা 6-1, এর অর্থ হচ্ছে অচের স্থানে। অচহ মানে অচের স্থানে, অচহ দ্যাট মিন্স অচের স্থানে। তাহলে দেখো অনুবৃত্তি সহিত সূত্রের অর্থ কিরকম অর্থ হবে না, নপুংসক প্রাতিপদিকের অচের স্থানে হ্রস্ব হবে। নপুংসক প্রাতিপদিকের অচের স্থানে হ্রস্ব হবে। ঠিক আছে, অচের স্থানে হ্রস্ব হবে, বাস। তাহলে নপুংসক প্রাতিপদিক কোনটা পেয়েছিলাম? শ্রীপা, এটাকে ভাঙলে হবে স র ই প আ। তাহলে অচ কোনটা? এদের মধ্যে বলে দিয়েছে যে নপুংসক যে প্রাতিপদিক তার মধ্যে যে অচ আছে সেই অচের হ্রস্ব হবে, অচের হ্রস্ব হবে। তাহলে এখানে অচ কোনটা বলো, অচ কোনটা? রিপ্লাই দাও, এতবার জিজ্ঞেস করতে হচ্ছে না। অচ কোনটা? স্যার আ। একটাই কি অচ আছে, আর অচ নেই? দীর্ঘই আর আ। দীর্ঘ ইয়ারা। তার মানে যদি কার্যটা হয় আমাকে কোথায় হবে? দীর্ঘ এবং আয়ের স্থানে হবে, তাই তো? দীর্ঘ অথবা আকার স্থানে হবে। যদি হ্রস্ব কার্য হয় দীর্ঘ অথবা আকার স্থানে হবে। এখন বক্তব্য দীর্ঘ অথবা আকার স্থানে হবে, সেখানেও সমস্যা, সেখানেও সমস্যা। যে কোনো একটা বর্ণের স্থানেই হবে, দুটো বর্ণের স্থানে তুমি কার্য করতে পারবে না, বলা নেই ওখানে। দুটো বর্ণের স্থানে কার্য হবে বলা নেই, যে কোনো একটা বর্ণের স্থানেই হবে। অতএব এখানে একটা বর্ণ, কোনটাকে নেব? সেজন্য আরেকটা সূত্র আসছে। অলন্ত্যস্য, অলন্ত্যস্য অলন্ত্যস্য, ঠিক আছে। কি অর্থ? বিধিসূত্রে
যদি ষষ্ঠী বিভক্তির উল্লেখ করে কোনো কার্য বিধান করা হয়, তাহলে যে পদে ষষ্ঠী বিধান করা হচ্ছে সেই পদের দ্বারা নির্দিষ্ট যেটা তার অন্তিম বর্ণের স্থানে কার্য হবে। পড়াচ্ছি বাবা মাসিমণিদের। তাহলে কি বললাম? অলন্তস্য সূত্রের অর্থ হচ্ছে এটা। বিধিসূত্রে যদি ষষ্ঠী বিভক্তির উল্লেখ করে কোনো কার্যবিধান করা হয়, এখানে বিধিসূত্র কোনটা পেয়েছি বলো তো? একবার বলো বিধিসূত্র কোনটা পেয়েছি? বিধিসূত্র কোনটা পেয়েছি আমরা? যা রিপ্লাই করো। হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য। হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য, এটা আমরা বিধিসূত্র পেয়েছি। এই বিধিসূত্রেতে ষষ্ঠী বিভক্তি যুক্ত পদ কোনটা? প্রাতিপদিকস্য। দেখো কি বলা হয়েছে, যে বিধিসূত্রে যদি ষষ্ঠী বিভক্তির উল্লেখ করে কোনো কার্যবিধান করা হয়, তাহলে এটা বিধিসূত্র। বসো এখানে, জানবো পরে। তাহলে বিধিসূত্র হ্রস্ব নপুংসক প্রাতিপদিকস্য। এখানে এখানে কি বলেছে, যদি ষষ্ঠী বিভক্তির উল্লেখ করে কোনো কার্যবিধান করা হয়, ষষ্ঠী বিভক্তি বলতে যে এটা প্রাতিপদিকস্য, তাহলে যে পদে ষষ্ঠী বিধান করা হয়েছে মানে প্রাতিপদিকস্য এটা, সেই পদের দ্বারা নির্দিষ্ট যেটা, সেই প্রাতিপদিকস্য পদের দ্বারা নির্দিষ্ট কোনটা? শ্রীপা। এটা প্রাতিপদিকস্য এই পদের দ্বারা বোঝাচ্ছে, নির্দিষ্ট মানে কি, প্রাতিপদিক বলতে যাকে বোঝাচ্ছে সেটা, মানে প্রাতিপদিক পদের দ্বারা যেটা বোঝাচ্ছে। তাহলে এই প্রাতিপদিক পদের দ্বারা প্রাতিপদিকস্য এই পদের দ্বারা বোঝাচ্ছে কোনটা? শ্রীপা এটাকে। তাহলে সেই পদের দ্বারা নির্দিষ্ট যেটা তার অন্তিম বর্ণের স্থানে কার্য হবে, তার অন্তিম বর্ণের স্থানে কার্য হবে। ঠিক আছে? তাহলে দেখো যে আবার বলবো না বোঝা গেছে? আবার বলবো? আবার বলবো না বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। কেউ বুঝতে পারো না এমন আছো? তাহলে কি হলো? বিষয়টা হচ্ছে যে প্রাতিপদিক বিধিসূত্রে যদি ষষ্ঠী বিভক্তির উল্লেখ করে কোনো কার্যবিধান করা হয়, হ্রস্ব নপুংসক প্রাতিপদিকস্যের বিধিসূত্র, এই বিধিসূত্রেতে ষষ্ঠী বিভক্তির উল্লেখ করে কার্যবিধান করা হচ্ছে। ষষ্ঠী বিভক্তি কোনটা? প্রাতিপদিকস্য। তাহলে যে পদে ষষ্ঠী বিধান করা হয়েছে মানে প্রাতিপদিকস্য, সেই পদের দ্বারা নির্দিষ্ট মানে শ্রীপা তার অন্তিম বর্ণের স্থানে কার্য হবে। তাহলে কোন কার্য আমরা বিধান করছি? হ্রস্ব বিধান রূপ কার্য। হ্রস্ব বিধান রূপ কার্য, যে হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য, এটাই তো মেন বিধিসূত্র। কার্যটা কোথায় হবে এরূপ সন্দেহ হচ্ছে, ইকারের স্থানে হবে না আকারের স্থানে হবে। প্রথমে সন্দেহ হচ্ছিল, সমস্ত বর্ণে সন্দেহ হচ্ছিল, তালবস্যের স্থানে, রয়ের স্থানে, ইকারের স্থানে, পয়ের স্থানে, আকারের স্থানে কোথায় কার্য হবে। তখন অচহ এটা এসে বলল না, যে না অচের স্থানে হবে। সেখানে অচ আবার দুটো পাচ্ছি, আবার একটা মানে একটা সন্দেহ দূর হলো, তো আবার একটা সন্দেহ এসে উপস্থিত হলো। ইকার এবং আকার দুটো অচ আছে, তখন আবার কি করতে হবে না, আবার অলন্তস্য, এটা একটা পরিভাষা সূত্র, আমরা এখানেই পড়বো, এই পরিভাষা প্রকরণেই পড়বো সেটা। অলন্তস্য এই পরিভাষা সূত্রটা এসে বলছে, দেখো বিধিসূত্রে যদি ষষ্ঠী বিভক্তির উল্লেখ থাকে এবং ওই ষষ্ঠী বিভক্তি যে পদ তার দ্বারা যেটা নির্দিষ্ট
যেটা নির্দিষ্ট মানে শ্রীপা, ওর যে অন্তিম বর্ণ সেখানে কার্যটা হবে। অন্তিম বর্ণ আকার, সেখানে কার্য হলো, সেখানে কার্য হয়ে তাহলে অকার ওটা হ্রস্ব হয়ে গেল, তাহলে র ই প অ, তাহলে শ্রীপ। এরপরে অম করে, মানে অম মানে দ্বিতীয় বিভক্তি, সু ঔজস অম, অম করলাম, দ্বিতীয়ার একবচন করে অম করে শ্রীপম হয়ে গেল। দেখো বোঝাতে পারলাম কি? পুরো সিস্টেমটা বোঝানো গেছে কি? শ্রীপম হ্যাঁ, কি বললে? শ্রীপম কি হচ্ছে? হ্যাঁ, আবার শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। শ্রীপম, হ্যাঁ, এইটা কি করে এলো, তাই তো? মানে কি করে হ্যাঁ এলো? হ্যাঁ মানে এই যে এটা প্রাতিপদিক, এটা শ্রীপ, শ্রীপ বা শ্রীপা, এটা তো প্রাতিপদিক হলো। প্রাতিপদিকের পরে সু ঔ যস অম ঔট স স্টা ভ্যাম ভিস ইয়ে ভ্যাম ভস অসি ভ্যাম ভস, এই প্রত্যয়গুলো সব যুক্ত হয়। তোমার যখন যেটা লাগবে তখন তুমি সেটা যুক্ত করতে পারবে। সু ঔ যস অম ঔট স সেগুলো যুক্ত হবে। এখন আমার অমটা প্রয়োজন, আমি অমটা যোগ করলাম। এখানে সূত্র আছে, একটা সূত্র আছে যে অমি পূর্বহ, এর এর অর্থ হচ্ছে অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অমের অজ থাকে, তাহলে পূর্ব ও পরের স্থানে একটি পূর্ব আদেশ হবে। এর অর্থ হচ্ছে অমি পূর্ব সূত্র, ঠিক আছে? অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অমের অজ থাকে, দেখো কি করে হচ্ছে। শ্রীপ, এর শ্রীপ আছে তো, শ্রীপ, এখানে প এর মধ্যে একটা অজ আছে, সেই অকারটাকে বের করে দিয়েছি, আর এখানে অম আছে। এই অক বলতে অক ইজ ইকুয়াল টু কি কি? অক ইজ ইকুয়াল টু অ ই উ রি রি, এগুলো অপ্রত্যাহারস্থ বর্ণ। তাহলে দেখো, অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অমের অজ থাকে, এটা অপ্রত্যাহারস্থ বর্ণ। এই অপ্রত্যাহারস্থ বর্ণের পরে অমের অজ, এই যে অম তার অজ, অজ থাকে, তাহলে কি হবে? তাহলে অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি যদি অমের অজ থাকে, তাহলে কি হবে? তাহলে পূর্ব এবং পরের স্থানে, পূর্ব এবং পরের স্থানে বলতে পূর্ব মানে পূর্ব অকার এবং পর অকার। এই যে পূর্ব অকার এটা আর পর অকার এটা, এই দুটো অকারের স্থানে একটাই অকার হয়ে যাবে। তাহলে একটা অকার হলে কিরকম হবে দেখো, অ এদিকে অম, পরবর্তী ওই দুটো অকার মিলে হয়ে গেল একটা অকার, অ অম। দেখো শ্রীপম হলো। বোঝা গেল কে প্রশ্নটা করলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, 2 মিনিট আমার হয়ে গেছে। বোঝা গেছে? এই হচ্ছে হ্যাঁ স্যার। প্রক্রিয়া।